হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আজকে চলে এসেছি আমরা ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ, সার্কুলার মোশন, বৃত্তীয় গতি এই দুটো চ্যাপ্টারের ভিডিও নিয়ে। তবে আজকে আমি পুরোটা কভার করব না, আজকের এটা হবে পার্ট 1, এরপরে তোমরা এর পাবে পার্ট 2। তো আজকের পার্ট 1-এর ভিডিওতে আমরা ফ্রিকশন বা ঘর্ষণের থিওরি, ডিটেলস থিওরি পড়ব এবং প্রত্যেকটা থিওরি ক্লিয়ার করার জন্য আমরা সেই থিওরি রিলেটেড কোশ্চেনগুলো করব। ঠিক আছে, করে আমরা ফ্রিকশানের জায়গাটা কভার করব। পরের দিন পার্ট 2-তে এসে আমরা কি করব, ফ্রিকশানের কিছু যেই মেন অ্যাডভান্সের কোশ্চেন করব এবং তার সাথে সার্কুলার মোশন আবার ডিটেলসে পড়ব এবং তার সাথেও তার কিছু যেই মেন অ্যাডভান্সের কোশ্চেন করব। তো আজকের ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবে, তারপরে নেক্সট ভিডিও তো পরের সপ্তাহে আসছে। ওকে, চলো। তো প্রথমেই চলে আসি আমি ফ্রিকশন বা ঘর্ষণের কথা। প্রথমে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট দেবো, যে কনসেপ্টটা জেনারেলি তোমরা জানো না। ঠিক আছে, কি হয় যখন দুটো বডি একটা আরেকটার সাথে কন্ট্যাক্ট থাকে। দেখো এখানে একটা ব্লক আছে, নিচের একটা প্লেন বা সারফেস আছে, তাহলে দুটো বডি কন্ট্যাক্ট করেছে। কোথায় কন্ট্যাক্ট করেছে? কন্ট্যাক্ট করেছে তোমরা দেখতে পাচ্ছ যে এই রিজিয়ানে কন্ট্যাক্ট করেছে। এটা হলো কন্ট্যাক্ট রিজিয়ান। এই কন্ট্যাক্ট রিজিয়ানে উৎপন্ন হয় কি? ফ্রিকশন বা ঘর্ষণ। কেন উৎপন্ন হয়? বিকজ যেখানে কন্ট্যাক্ট করেছে সেখানে কিছু মলিকিউলস আছে, সেখানে যে আমাদের চার্জ আছে সেই চার্জের ভিতরে কাজ করে কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমাদের ফান্ডামেন্টাল চারটি ফোর্স আছে, একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, যেটাকে আমরা স্ট্রং অ্যান্ড উইক ফোর্স বলি। তার ভিতরে আমাদের সেকেন্ড ফান্ডামেন্টাল ফোর্স, যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এক্সিস্টেন্সের জন্যই ফ্রিকশন তৈরি হয়েছে। কিভাবে? দেখো এইখানে যে বডি দুটো যেখানে কন্ট্যাক্ট করেছে, দুটো বডির সারফেস এরিয়াতে যে চার্জ উৎপন্ন হয় বা যে চার্জ থাকে, সেই চার্জগুলোর ভিতরে কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য দুটো বডির কন্ট্যাক্ট এরিয়াতে তৈরি হয় কন্ট্যাক্ট ফোর্স। কি ফোর্স? কন্ট্যাক্ট ফোর্স। এবারে কন্ট্যাক্ট ফোর্স যে সবসময় পারপেন্ডিকুলার হবে সারফেসের ওপরে, সেটা ঠিক নয়। কন্ট্যাক্ট ফোর্স পারপেন্ডিকুলার নাও হতে পারে। আমরা দেখব এই কন্ট্যাক্ট এরিয়া থেকে এখান থেকে ফোর্স বেরিয়ে গেছে, এই এফ ফোর্স, এটাকে আমরা বলছি কন্ট্যাক্ট ফোর্স। এই কন্ট্যাক্ট ফোর্সটা দেখো পারপেন্ডিকুলার নয়, প্লেনের উপরে লম্ব নয়, তবুও এটা কন্ট্যাক্ট ফোর্স। তো যদি এটা পারপেন্ডিকুলার না হয় তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। একটা কম্পোনেন্ট হবে কি নর্মাল টু দ্য প্লেন, এটাকে আমরা বলবো নর্মাল ফোর্স অথবা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। কি বলবো এটাকে আমরা? এটাকে আমরা বলবো নর্মাল ফোর্স বা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। ওকে, আর একটা থাকবে কি প্যারালাল টু প্লেন। একটা পারপেন্ডিকুলার টু প্লেন, একটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরাইজেন্টাল কম্পোনেন্ট, হরাইজেন্টাল টু দ্য প্লেন বা প্যারালাল টু দ্য প্লেন। এটা কি? এটার নাম দেবো আমরা ফ্রিকশন। এই গল্প চলে আসলো ফ্রিকশন। তাহলে ফ্রিকশন বা ঘর্ষণ কোত্থেকে আসলো? এখান থেকে আসলো। তাহলে আমরা বুঝতে পারছি কন্ট্যাক্ট এরিয়াতে চার্জের যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স পাওয়া যায়, সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য কি পাওয়া যাচ্ছে? সেখানে পাওয়া যাচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। যে কন্ট্যাক্ট ফোর্স সবসময় পারপেন্ডিকুলার হবে সেটা নয়, পারপেন্ডিকুলার নাও হতে পারে। এবারে আমরা দেখব কন্ট্যাক্ট ফোর্স নিউটনসের থার্ড ল মেনে চলে। দেখো কন্ট্যাক্ট ফোর্স এদিকে পেলাম, তার অপোজিটে একটা তার পাচ্ছি রিয়াকশন ফোর্স। অর্থাৎ কন্ট্যাক্ট ফোর্সগুলো কি হয়, কন্ট্যাক্ট ফোর্সগুলোর ভ্যালু ইকুয়াল হলেও তাদের ডিরেকশন একে অপরের অপোজিট হয়। কন্ট্যাক্ট ফোর্সগুলোর ভ্যালু একই হলেও তাদের ডিরেকশন একে অপরের অপোজিট হয়। এবং এই কন্ট্যাক্ট ফোর্সের যেটা আমাদের বাইরে চলে গেছে, যে কম্পোনেন্ট যেটা রিয়াকশন ফোর্স হিসেবে বাইরে চলে গেছে, সেই রিয়াকশন ফোর্সের দুটো কম্পোনেন্ট জেনারেলি আমরা পাবো। একটাকে বলবো নর্মাল কন্ট্যাক্ট ফোর্স বা নর্মাল ফোর্স, আর একটাকে বলবো যেটা হরাইজেন্টাল প্যারালাল টু দ্য প্লেন। ঠিক আছে, প্লেনের সাথে প্যারালাল, তাকে আমরা বলবো ফ্রিকশন বা ঘর্ষণ। এভাবে আমরা ফ্রিকশন বা ঘর্ষণকে দেখতে পারি। এটা হলো ফ্রিকশন বা ঘর্ষণকে দেখার একটা নতুন ভিউ বা নিউ ভিউ। ঠিক আছে, অন্যরকমভাবে দেখলাম। আচ্ছা, এবারে প্রশ্ন হলো, বাবু তুমি এটা তো তুমি দেখলে, তো এই কনসেপ্টের ওপরে আমাদের করে নিতে হবে কি? আমাদের করে নিতে হবে একটা নিউমেরিক্যালস। চলো, নিউমেরিক্যালসটা ওই কনসেপ্টকে ডিল করে যে বডি অফ মাস 400 গ্রাম স্লাইড অন এ রাফ হরাইজেন্টাল সারফেস ইফ দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ 3.0 নিউটন। তাহলে ফ্রিকশনাল ফোর্স এফ এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 3.0 নিউটন, মানে 3 নিউটন।
ফাইন্ড দ্য কি বের করতে হবে, অ্যাঙ্গেল মেড বাই দ্য কন্ট্যাক্ট ফোর্স এফ কত অ্যাঙ্গেল মেড করবে উইথ দ্য ভার্টিক্যালের সাথে, ঠিক আছে। তার মানে এই থিটা অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, সো এখানে আমার থিটা জানতে চেয়েছে। তারপরে সেকেন্ড আমাকে জানতে চেয়েছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য কন্ট্যাক্ট ফোর্সের ম্যাগনিটিউড কত হবে। তো কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে কারে আমাদের এফের ম্যাগনিটিউড কত, তো এফ কন্ট্যাক্ট ফোর্সের ম্যাগনিটিউড জানতে চেয়েছে। তো এই দুটো জিনিস আমাকে এখানে জানতে চেয়েছে। তো কিভাবে আমি এটা করতে পারি বলো। তো আমরা দেখেছি কন্ট্যাক্ট ফোর্সের দুটো কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল যেটা নর্মাল টু দ্য প্লেন, তাকে আমরা বলি নর্মাল ফোর্স বা নর্মাল রিয়াকশন ফোর্স বা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। তার সাথে হরাইজেন্টালি যেটা আরেকটা চলে যায় তাকে আমরা ফ্রিকশন বলি। এবার ফ্রিকশন সবসময় কোন দিকে কাজ করে, ফ্রিকশন সবসময় কাজ করে বাবু যেদিকে তার মুভ করার প্রবণতা বা যেদিকে সে মুভ হবে তার অপোজিটে, এবং এটা সবসময় প্যারালাল টু দ্য প্লেনের সাথে সমান্তরালে বা প্লেনের দিক বরাবর, আর কি হয় যেদিকে মুভ করার প্রবণতা তার অপোজিটে কাজ করে ফ্রিকশন। এখন প্রশ্ন হলো আমাদেরকে থিটা বের করতে হবে এবং এফ বের করতে হবে। তো এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই বডিটার ওয়েট কাজ করে নিচের দিকে, বডিটার মাস যদি এম হয় তো এমজি কাজ করে নিচের দিকে। তো অ্যাজ এ ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা বলতে পারি তার নর্মাল ফোর্স এন ইকুয়ালস টু এমজি হবে, বলতে পারি। ওকে, আবার আমি দেখতে পাচ্ছি কি এই থিটার অ্যাঙ্গেল আমি এভাবে বের করতে পারি, যদি আমি এখান থেকে ট্যান থিটা বের করি তো ট্যান থিটা হয় কি বেস বাই হাইট, হাইট বাই বেস। তো হাইট কে আছে, এটা থিটা হলে এটাকে বেস বলে, এটাকে হাইট বলে। হাইটে আছে আমার ফ্রিকশন এফ আর বেসে আছে আমার নর্মাল রিয়াকশন বা নর্মাল ফোর্স এন। ওকে, এদের ভ্যালু কি আমরা জানি, আমরা তো ফ্রিকশনের ভ্যালু জানি যেটা আমাদের গিভেন দেয়া রয়েছে 3 নিউটন। আচ্ছা, নর্মাল রিয়াকশন ফোর্সের ভ্যালু আমরা জানি, তো আমরা দেখতে পাচ্ছি নর্মাল ফোর্স এন ইকুয়ালস টু এমজি। আচ্ছা, বডিটার মাস কত ছিল 400 গ্রাম, 400 গ্রামকে কেজিতে কনভার্ট করা যেতে পারে, 1000 দিয়ে ডিভাইড করা যেতে পারে, ইন্টু জি এর ভ্যালু কত নিতে বলেছে, জি এর ভ্যালু 10 নিতে বলেছে। তো জি এর ভ্যালু আমি 10 বসিয়ে দিলাম। তাহলে দেখো এই জিরোগুলো সব কেটে গেল, তো পড়ে থাকে কত 4 নিউটন। তাহলে নর্মাল ফোর্সের ভ্যালু 4 নিউটন, ফ্রিকশনের ভ্যালু 3 নিউটন। তো থিটা অ্যাঙ্গেলটা কত হবে 3/4। তাহলে ট্যান থিটার ভ্যালু যদি 3/4 হয় তো থিটার ভ্যালু কত হয়, থিটার ভ্যালু হয় আমরা দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স 3/4। আমরা জানি 3/4 তখন হয় যখন থিটা হলো 37 ডিগ্রি, তাই না। তাহলে এখান থেকে অ্যান্সার বেরিয়ে গেল থিটা ইকুয়ালস টু 37 ডিগ্রি। তোমরা এই 37 ডিগ্রির নিয়মগুলো তোমরা জেনে রাখবে। এখানে 3টে কেস হয়, আমি এই সাইডে লিখছি তোমাকে, এই সাইডে আমি দেখাচ্ছি তোমাকে। একটা হয় সাইন 37 ডিগ্রি, যার ভ্যালু তোমরা মনে রাখবে সাইন 37 ডিগ্রির ভ্যালু হয় 3/5। আচ্ছা, আবার হয় কস 37 ডিগ্রি, যার ভ্যালু হয়, ঠিক আছে, 4/5। ওকে, আবার হয় ট্যান 37 ডিগ্রি। ট্যান 37 ডিগ্রি মানে কি হয় সাইন 37 ডিগ্রি বাই কস 37 ডিগ্রি। দ্যাট মিনস সাইন কসের ভ্যালুগুলো বসাও, একটা হলো 3/5 আর একটা হলো 4/5, উল্টে যাবে, ওপরে 5 নিচে 4, তো থাকে কত 3/4। ওই জন্য ট্যান 37 ডিগ্রির ভ্যালু হয় 3/4। ওকে, তো এই জিনিসটা মনে রাখা দরকার আছে, কারণ নর্মাল তুমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এগুলো তোমার জানা থাকে, কিন্তু 37 ডিগ্রির কেসগুলো আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে, ঠিক আছে। চলো, তো আমি থিটা অ্যাঙ্গেল কত পেলাম, তাহলে 37 ডিগ্রি। একটা অ্যান্সার আমার ফুলফিল হলো, এরপরে এই এফ এর ম্যাগনিটিউড বের করতে হবে। তো তুমি দেখতে পাচ্ছ আমি যদি এখানে এফ এর ম্যাগনিটিউড বের করি, এফ এর ম্যাগনিটিউড এফ ইকুয়ালস টু কী হবে, এফ এর ম্যাগনিটিউড এফ হবে, আমরা দেখেছি এই একটা ফোর্স, এরা দুজন ভেক্টর, এদের রেজাল্টেন্ট বের করতে হবে, সেটাই তো এফ। কারণ ভেক্টরের সামান্তরিক সূত্র প্যারালোগ্রাম থিওরেম এটাই বলছে। দ্যাট মিনস রুট ওভার অফ মাঝখানের অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এন আর এফ এর মাঝখানে, তাহলে রুট ওভার অফ এন স্কোয়ার এফ স্কোয়ার। কারণ এরপরে 2nf ইন্টু কস 90 ডিগ্রি করলে কস 90 ডিগ্রি ভ্যালু 0 হয়। ভেক্টরের রেজাল্টেন্ট বের করার ফর্মুলা ছিল এটা।
দ্যাট মিনস আমরা এফ এর ম্যাগনিটিউড পেলাম কত, এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তো দুটোর ভ্যালু আমাদের জানা আছে, এন স্কোয়ার মানে 4 এর স্কোয়ার আর এফ স্কোয়ার মানে 3 এর স্কোয়ার। তাহলে 16 প্লাস 9 25, রুট ওভার 25 মিনস 5। তাহলে এলো কত, 5 নিউটন, অর্থাৎ ফোর্সের ম্যাগনিটিউড এলো আমাদের 5 নিউটন। তো দুটো অ্যান্সারই আমরা বের করে নিতে পারলাম। তো এই যে টপিকটা আমি কভার করলাম, এই টপিক থেকে একটা নিউমেরিক্যালসও আমরা করে ফেললাম, এই টপিক থেকে আমরা একটা নিউমেরিক্যালসও করে ফেললাম। এরপরে আমি আবার এখানে ব্যাক করব এবং এখানে আরও কিছু কনসেপ্ট বলবো, ছোট্ট একটা কনসেপ্টটা কি, এই ফ্রিকশান কাজ করতে পারে, এই ফ্রিকশান দুটো বডির কন্টাক্ট এরিয়াতে কাজ করে। এবারে বডিগুলো কেমন হবে, বডিগুলো হতে পারে নাম্বার 1, এ পেয়ার অফ সলিড, একজোড়া কঠিন তল, এটা একটা কঠিন তল ব্লক, এটা নিচের একটা সমতল ব্লক, তাহলে এরা দুজনই সলিড, তাহলে পেয়ার অফ সলিড হতে পারে, তাদের মাঝখানে ফ্রিকশন কাজ করতে পারে। অথবা হতে পারে এ পেয়ার অফ সলিড অ্যান্ড লিকুইডের কন্টাক্ট এরিয়াতে, ঠিক আছে। তাহলে আর কি হতে পারে, আর হতে পারে তোমার বিটুইন এ সলিড অ্যান্ড এ ফ্লুইড, between a solid and fluid, okay, between a solid and fluid, আর এখানে হলো between a pair of solid। আর 3 নম্বর কি হতে পারে, between a pair of liquid, এই রকম হতে পারে। তাহলে ফ্রিকশান কেমন কেমন বডির উপরে কাজ করতে পারে, দুটোই বডি হতে পারে সলিড, অথবা দুটো বডি হতে পারে লিকুইড তাদের কন্টাক্ট এরিয়াতে, বা দুটো বডি সলিড হলে তাদের কন্টাক্ট এরিয়াতে, অথবা একটা সলিড একটা লিকুইড, এটা হতে পারে। তো আমাদের এখানে আমরা কোনগুলো পড়বো, আমাদের এখানে শুধু আমরা এটা পড়বো, এ পেয়ার অফ সলিড, অনলি পেয়ার অফ সলিডের ক্ষেত্রে আমরা দেখব, মানে দুটো বডি সলিড যখন হবে তখনই আমরা ফ্রিকশান এখানে দেখব। যদি দুটো বডি লিকুইড হতো বা একটা সলিড একটা লিকুইড হতো, তখন যে কন্টাক্ট এরিয়াতে যে ফ্রিকশান কাজ করতো তাকে আমরা বলতাম ভিসকাস ফোর্স বা সান্দ্র বল, তাকে আমরা কি বলতাম, তাকে আমরা বলতাম ভিসকাস ফোর্স বা সান্দ্র বল। এটা আমরা পড়বো ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশন, পরের সেমিস্টারে আমরা এটা নিয়ে পড়বো, ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশনে এগুলো নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। এখন আমাদের এটা পড়তে হবে না, তাহলে এখন আমাদের শুধু এই পেয়ার অফ সলিডের ক্ষেত্রে ফ্রিকশন দেখতে হবে। বোঝা গেল, এই হলো গল্প। এবার এখানে আরেকটা ছোট্ট ইনফরমেশন তোমাকে দিই, এছাড়াও ফ্রিকশন আরও দু রকমের হতে পারে। কেমন, যে যদি দুটো বডি আছে, ধরো দুটো বডি একটা রেসপেক্টে যদি স্লিপ করে, তার মানে এখানে যে ফ্রিকশন কাজ করছে সেটা কাইনেটিক ফ্রিকশন, অর্থাৎ বস্তু দুটো গতিশীল বলেই স্লিপ করছে, ঠিক আছে। হোয়েন টু সলিড বডিজ স্লিপ ওভার ইচ আদার, যখন দুটো সলিড বডি স্লিপ ওভার ইচ আদার, একে অপরের সাপেক্ষে স্লিপ করছে, দ্যাট মিন্স বডিটা ইন মোশানে আছে, গতিশীল অবস্থায় আছে, তখন যে ফ্রিকশন কাজ করে তাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। তাহলে কি বললাম, যখন দুটো বডি স্লিপ ইচ আদার, একে অপরের রেসপেক্টে স্লিপ করছে, তাহলে হোয়েন টু বডিজ স্লিপ ওভার ইচ আদার, কখন, when two body, ওকে, তখন যে ফ্রিকশন কাজ করবে তাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। আবার অন্য যদি কেস আসে, when two body do not slip on each other, যদি এমন হয় do not slip on each other, দ্যাট মিন্স এ রেস্টে আছে, তখন যে ফ্রিকশন কাজ করবে
তাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন, তাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে ফ্রিকশন জেনারেলি দুটো টাইপসের হচ্ছে, একটা হলো কাইনেটিক ফ্রিকশন, একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, তাহলে যদি একে অপরের রেসপেক্টে স্লিপ না করে তাহলে সেটা স্ট্যাটিক ফ্রিকশন, যদি স্লিপ করে অর্থাৎ গতিশীল আছে তখন সেটা কাইনেটিক ফ্রিকশন। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। তাহলে আমরা কতগুলো জিনিস দেখলাম, আমরা দেখলাম কাইনেটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের কথা আমরা দেখলাম। এখানে আমরা শুধু পেয়ার অফ সলিডের জন্য দেখব ফ্রিকশন। আমরা দেখলাম ফ্রিকশন কিভাবে উৎপত্তি হয়, সেটার মেকানিক্স, সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য তৈরি হয় কন্ট্যাক্ট ফোর্স নিউটনের থার্ড ল মেনে চলে, সেখান থেকে দুটো কম্পোনেন্ট পাই, নর্মাল ফোর্স, ফ্রিকশন কাজ করে প্যারালাল টু সারফেসের সাথে প্যারালালি বা হরাইজন্টাল কম্পোনেন্ট। এটা এই জন্য আমরা এখান থেকে দেখতে পারি যে ফ্রিকশন কি হয়, সারফেসের সাথে সবসময় প্যারালাল থাকে। আচ্ছা, সেখান থেকে আমরা একটা অঙ্ক করে ফেললাম, এইটুকু আমরা এখন পড়লাম। এবারে আমি একটা কথা বলি, আমরা দেখলাম কি, আমরা দেখলাম যে থিওরিটা আমরা দেখছিলাম যে দুটো বডির কন্ট্যাক্ট এরিয়া যেখানে আছে, বডির সারফেস এরিয়াতে যে চার্জগুলো আছে তার উপরে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করে, এখান থেকেই কন্ট্যাক্ট ফোর্সের উৎপন্ন হয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে এই কনসেপ্টের উপরে বেস করে আমরা ফ্রিকশনের কোনো ল যদি তৈরি করি বা ফ্রিকশনের অ্যানালাইসিস করতে যাই তাহলে সেটা ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক আউট। এটা খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট হবে, তাই না? তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক আউট অন এ রিয়েলেবল থিওরি অফ ফ্রিকশন স্টার্টিং ফ্রম দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন বিটুইন দ্য পার্টিকেল অ্যাট দ্য সারফেসের উপরে পার্টিকেলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে ফ্রিকশনের উপরে ওয়ার্কআউট কাজ করাটা খুবই মুশকিল হয়ে যায়। তো আমরা সেই জন্য কি করা হয়, তো বিভিন্ন ওয়াইড রেঞ্জের অ্যানালাইসিস দেখানো হয়েছে দেখে, এবং বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট এবং ওয়াইড রেঞ্জে এই অ্যানালাইসিসগুলো করা হয়, সেখান থেকে কিছু সামারাইজেশন আসে এবং সেই সামারাইজেশনের উপরে বেস করে আমরা ফ্রিকশনের কিছু ল দেখব, অর্থাৎ লস অফ ফ্রিকশন আমরা দেখব, সেগুলোই আমরা এরপরে ডিসকাস করব। তাহলে এরপরে আমরা সেগুলোই ডিসকাস করব। তো এইটুকু জায়গা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হলো, এরপরে আমরা সেই জায়গাগুলোতে চলে যাব। ঠিক আছে, তো সেই জন্য সেখানে প্রথমেই আমরা যেটা পড়ে নেব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটার নাম হলো কি, সেটার নাম হলো কাইনেটিক ফ্রিকশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটার নাম হলো কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন মানে আমরা দেখতে পাবো যে যখন দেখো এটা একটা বডি, দুটো বডি, এইখানে কন্টাক্ট এরিয়া, এটা হলো তার কন্টাক্ট এরিয়া, দুটো বডি একটার সাথে কন্টাক্টে আছে এবং কেমনভাবে আছে, হোয়েন টু বডি কন্টাক্ট ইন কন্টাক্ট, দুটো বডি কন্টাক্টে আছে, এটা হলো তার কন্টাক্ট এরিয়া, এবং কন্টাক্টের থেকে কি করতে চাইছে, মুভ করতে চাইছে উইথ রেসপেক্ট টু ইচ আদার, একটা আরেকটার রেসপেক্টে মুভ করতে চাইছে। তাহলে হোয়েন টু বডি কন্টাক্ট থেকে একটা আরেকটা রেসপেক্টে মুভ করতে চাইছে। কেমনভাবে মুভ করতে চাইছে, এবং যখন দেখছে তারা মুভ করতে চাইছে, দেখো যেখানে তার কন্টাক্ট এরিয়া হয়ে রয়েছে দুটো বডির, সেখানে কি হবে, সেখানে সে ঘষে যাবে, যেখানে দুটো বডি কন্টাক্ট আছে সেখানে তাহলে ঘষে মুভ করবে, এবং এইখানে কাজ করবে আমরা ফ্রিকশন, এবং এই ফ্রিকশনকে আমরা কি বলবো, এই ফ্রিকশনকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। তাহলে আমরা কি বলবো, হোয়েন টু বডি ইজ কন্ট্যাক্ট টু ইচ আদার অ্যান্ড আর ওয়ান্টেড টু মুভ করার চেষ্টা করছে উইথ রেসপেক্ট টু ইচ আদার, একে অপরের রেসপেক্টে, রাবিং ইন দ্য সারফেস ইন কন্টাক্ট সারফেসে ঘষে যাচ্ছে, রাবিং হচ্ছে, ঘষে যাচ্ছে, এবং আর কি হচ্ছে, তখন যে এর মাঝখানে ফ্রিকশন কাজ করবে তাকে আমরা নাম দেবো ভাই কি, কাইনেটিক ফ্রিকশন, তাকে আমরা নাম দেব কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, তো কাইনেটিক ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন অফ কাইনেটিক ফ্রিকশন হবে যেদিকে বডিটা মুভ করতে চাইছে বা মুভ করছে তার অপোজিটে। তো যেদিকে বডিটা মুভ করতে চাইছে উইথ রেসপেক্ট টু অ্যানাদার বডি, তো সেটা তার অপোজিটে হবে ফ্রিকশনের ডিরেকশন। তাহলে দ্য ডিরেকশন অফ কাইনেটিক ফোর্স, ডিরেকশন অফ দ্য ফ্রিকশনাল ফোর্স আর সাচ দ্যাট রিলেটিভ স্লিপিং ইজ অপোজ বাই দ্য ফ্রিকশন। রিলেটিভ স্লিপিং, ধরো এটা এদিকে স্লিপ করে যেতে চাইছে, তাহলে এই বডির উপরে ফ্রিকশন কাজ করবে, দেখো এই অপোজিটে। তাহলে এ বডিটা ধরলাম ভি ভেলোসিটিতে এদিকে মুভ করে যেতে চাইছে, তার অপোজিটে ফ্রিকশন কাজ করবে এদিকে।
আবার বি বডিটা কোন দিকে যেতে চাইছে, এ বডি যদি এদিকে যায়, বি বডি তার অপোজিটে যেতে চাইছে, এদিকে যেতে চাইছে, তখন বি বডিতে ফ্রিকশন কাজ করছে উইথ রেসপেক্ট টু এদিকে। তাহলে এরা কি চাইছে, একে অপরের রিলেটিভ মোশনের অপোজিটে বাধা দেওয়ার চেষ্টা করছে। এ যেদিকে গতিশীল হতে চাইছে তার অপোজিটের ফ্রিকশন চাইছে ভাই তাকে সেদিকে যেতে দেবো না। কে তৈরি করেছে এটা, এদের দুজনের কন্ট্যাক্ট এরিয়ার জন্য, ঠিক আছে। আবার বি বডি যেদিকে গতিশীল হতে চাইছে সেখানে ফ্রিকশন কাজ করছে, চাইছে বি বডিকে সেদিকে গতিশীল হতে দেবো না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ডিরেকশন অফ ফ্রিকশনাল ফোর্স আর সাচ দ্যাট দ্য রিলেটিভ স্লিপিং ইজ অপোজ বাই দ্য ফ্রিকশন। রিলেটিভ স্লিপিং অপোজ হচ্ছে এই ফ্রিকশনগুলোর জন্য, অর্থাৎ এ বডি এদিকে স্লিপ করে যেতে চাইছে তাকে রিলেটিভ স্লিপিং বাধা দিচ্ছে, বি বডি এদিকে স্লিপ করতে চাইছে রিলেটিভ স্লিপিংকে বাধা দিচ্ছে তার ফ্রিকশন। আচ্ছা, এই জিনিসটা যদি তোমার বুঝতে একটু অসুবিধা হয় তো এই ব্লকের এক্সাম্পল দিয়ে আরও গুছিয়ে আমি তোমাকে বোঝাতে পারি। চলো, তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা বডি আছে এ একটা বডি দেখতে পাচ্ছ, এ একটা বডি যেটা কন্ট্যাক্ট উইথ বি এর সাথে কন্ট্যাক্টে আছে, ঠিক আছে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা দেখি ফোর্স অফ ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করছে, এ বডির জন্য, এ বডির জন্য দেখো এ বডির জন্য বি এর দ্বারা ফ্রিকশন কাজ করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্টিং অন এ ডিউ টু বি এর জন্য এর ওপরে যে ফোর্স অফ ফ্রিকশন কাজ করছে সেটা কোন দিকে কাজ করছে, সেটা অপোজিট টু দ্য ভেলোসিটি অফ এর ভেলোসিটি এদিকে তার অপোজিটে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং ডিউ টু ফ্রিকশনাল ফোর্স অফ বডি এ ডিউ টু বি এর জন্য এ বডির উপরে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে সেটা কোন দিকে, সেটা এর ভেলোসিটির অপোজিটে হলো। আচ্ছা, তাহলে সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি টুয়ার্ড লেফটের দিকে। আচ্ছা, আবার দ্য ফোর্স অফ ফ্রিকশন অন বি ডিউ টু এর জন্য বি এর উপরে যে ফ্রিকশন কাজ করছে সেটা কোন দিকে হবে, সেটাও বি এর ভেলোসিটির অপোজিটে। তো বি কোন দিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, বি এর অপোজিটে কাজ করছে, যেটা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি টুয়ার্ড দ্য রাইট, ডান দিকে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি টুয়ার্ড দ্য রাইট বা ডান দিকে। তাহলে এখান থেকে বাবু আমরা কি শিখলাম, এখান থেকে আমরা শিখলাম যে ফোর্স অফ কাইনেটিক ফ্রিকশন অপোজ দ্য রিলেটিভ মোশন। লিখে নাও, দ্য ফোর্স অফ কাইনেটিক ফ্রিকশন oppose the relative motion. ওকে, এই হলো গল্প, অপোজ দ্য রিলেটিভ মোশন। এবারে আমরা এই কাইনেটিক ফ্রিকশনের ডিরেকশন দেখে নিতে পারি আরও ডিটেলস। তো এরপরে চলো আমরা কাইনেটিক ফ্রিকশনের ম্যাগনিটিউড বের করব, আর কি করব, প্রথমে ডিরেকশন বের করব, তারপরে ম্যাগনিটিউড বের করব, ঠিক আছে। আচ্ছা, ওকে, চলো, তাহলে এই জায়গাটা তুমি বুঝতে পারলে যে ফোর্স অফ কাইনেটিক ফ্রিকশন কি চাই, অপোজ দেয়ার রিলেটিভ মোশন, তাদের আপেক্ষিক গতিকে বাধা দিতে চায়, তাই না। এরপরে চলো ডিরেকশন অফ কাইনেটিক ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে হবে। আমরা দেখতে পাচ্ছি কাইনেটিক ফ্রিকশন অন বডি এ বডির কাইনেটিক ফ্রিকশন স্লিপিং এগেনস্ট অ্যানাদার বডি বি ইজ অপোজিট টু দ্য ভেলোসিটি অফ এখানে কি দেখা গেল, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য কাইনেটিক ফ্রিকশন অন বডি এ বডির কাইনেটিক ফ্রিকশন কোন দিকে হচ্ছে, এ বডির কাইনেটিক ফ্রিকশন স্লিপিং এগেনস্ট অ্যানাদার বডি বি বডির এগেনস্টে এ বডি স্লিপ করছে, তাই এ বডির কাইনেটিক ফ্রিকশন কোন দিকে হচ্ছে, এগেনস্ট দ্য ভেলোসিটি অফ এ বডির ভেলোসিটির যেদিকে তার অপোজিট দিকে। ক্লিয়ার কনসেপ্ট। আচ্ছা, এটা আমরা আর একটা ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে ব্যবহার করতে, মানে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে ভেলোসিটি
ভেলোসিটি যেদিকে হচ্ছে বডিটার তার অপোজিটে কাজ করছে। তো এটা আর একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা আরও সুন্দরভাবে বোঝাতে পারি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের কাছে একটা লং বক্স আছে। দেখো এটা একটা লম্বা বক্স, এটা একটা লম্বা বক্স। এই বক্সের নিচে হুইল বা চাকা লাগানো আছে। তাহলে আমাদের কাছে একটা লং বক্স আছে, তার নিচে হুইল বা চাকা লাগানো আছে, যেটা একটা হরাইজন্টাল সারফেসের উপরে মুভ করছে, হরাইজন্টাল সারফেসের উপরে মুভ করছে। ওকে, আর কি আছে? এই লং বক্সের উপরে একটা ব্লক রাখা আছে। তাহলে এটা হলো ব্লক। এটা কেমন ব্লক? স্মল ব্লক। আর এটা হলো লং বক্স, লম্বা বক্স। আর তার নিচে আছে হুইল বা চাকা। আর এটা হলো একটা হরাইজন্টাল সারফেস, এটা হলো একটা হরাইজন্টাল সারফেস। এই হলো গল্প, এই হলো গল্প। তো এখানে কি ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে? তো একটা স্মল ব্লক আমরা যখন যখন আমরা এই বক্সটার মাথায় রাখলাম, যখন আমরা এই লং বক্সটার উপরে রাখলাম, তখন কি হবে? এটা এমনভাবে রাখলাম যেটা একটা এন্ডের দিকে থাকে, মাঝখানে রাখলাম না। ঠিক আছে, মাঝখানে রাখলাম না। তো কি ঘটনা এখানে ঘটবে? ঠিক আছে, a small block is placed on the box which slip on the box from the rear end, একদম ধার কাছে রাখা আছে, এখান থেকে পড়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে কি হবে? আমরা দেখতে পাবো যদি আমি রাস্তা দিয়ে এখানে কোনো অবজারভার থাকে, তো এই অবজারভার রাস্তা দিয়ে দেখে, তাহলে কি দেখতে পাবে? তো রাস্তা দিয়ে যদি দেখে তাহলে সে দেখবে এই আমাদের লং বক্স আর তার উপরে থাকা ব্লক দুটোই যেন রাইট ডিরেকশানে, ডান দিকে এগোচ্ছে। ঠিক আছে, দুটোই যেন ডান দিকে এগোচ্ছে, তাই না? দুটোই দেখবে যেন সে ডান দিকে এগোচ্ছে। এবারে আমরা অফকোর্স এই জিনিসটা খেয়াল করবো এখানে যে লং বক্স যেটা আছে তার ভেলোসিটি অফকোর্স গ্রেটার দেন স্মল ব্লক। ছোট ব্লকটার থেকে লং বক্সটির ভেলোসিটি বেশি হবে। তাই কি দেখতে যাবে? দেখা পাবো লং বক্সটা জোরে এগোচ্ছে, স্মল ব্লকটা আস্তে এগোচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এখানে আমরা সিউডো ফোর্স ফিল করব। আমরা দেখব এটা পিছনের দিকে সরছে, ওপরে থাকা স্মল ব্লকটি পিছনের দিকে সরছে, তাই না? আচ্ছা, এবারে আমরা যদি কাইনেটিক ফ্রিকশানের ডিরেকশান দেখতে চাই, কার ওপরে? যেখানে কাইনেটিক ফ্রিকশান অ্যাক্ট করছে অন দ্য ব্লক ডিউ টু বক্স, এই ব্লকের ওপরে যে কাইনেটিক ফ্রিকশান কাজ করবে ডিউ টু বক্স, লং বক্সের জন্য ব্লকের উপরে যে কাইনেটিক ফ্রিকশান কাজ করবে তার ডিরেকশন কোন দিকে? যেহেতু সিউডো ফোর্সের জন্য এটা এই দিকে যাচ্ছে, তাহলে এখানে ফ্রিকশান কাজ করবে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে এদিকে, অর্থাৎ ফ্রিকশান কাজ করবে এদিকে। তাহলে এই ওপরে থাকা স্মল ব্লকটির উপরে ফ্রিকশান কাজ করবে টুয়ার্ড দ্য রাইট ডিরেকশানে। এটা কার জন্য তৈরি হয়েছে? লং বক্সটার জন্য এই ছোট ব্লক বা স্মল ব্লকে ফ্রিকশান কাজ করছে, সেটার ভ্যালু হচ্ছে এফ, সেটা কাজ করছে এদিকে। ওকে, আবার এবারে যদি আমরা বের করতে চাই যে ফ্রিকশান অন দ্য ব্লক হচ্ছে তো রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা দেখি ফ্রিকশান বক্সের উপরে কত হলো, এবারে যদি আমি বক্সের উপরে ফ্রিকশান দেখি তাহলে কেমন হবে? তো ফ্রিকশান অন দ্য লং বক্স ডিউ টু ব্লকের জন্য লম্বা বাক্সটিতে কত ফ্রিকশান কাজ করবে, সেটার ডিরেকশন কোন দিকে হবে? আমরা দেখতে পাচ্ছি এই লং বক্সটি ভি ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, এদিকে। তাহলে যেদিকে সে যাচ্ছে তার অপোজিটে কাজ করবে কি? ফ্রিকশান। কারণ এই ব্লকটা অপোজিটে যাচ্ছিল, এদিকে ফ্রিকশান কাজ করছে। তো এটা যাচ্ছে এদিকে, তো এদিকে কাজ করবে ফ্রিকশান, তাহলে ফ্রিকশান কাজ করবে এদিকে। বোঝা গেল? ফ্রিকশান কাজ করবে এদিকে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে লং বক্সটির উপরে ফ্রিকশান কাজ করছে টুয়ার্ড লেফটের দিকে, আর স্মল ব্লকের উপরে ফ্রিকশান কাজ করছে টুয়ার্ড রাইট, ডান দিকে। এটা লক্ষ্য করা যাচ্ছে। এভাবে আমরা ফ্রিকশানের ডিরেকশন বের করতে পারি।
এবারে আসি আমরা ফ্রিকশনের ম্যাগনিটিউড কি করে বের করা যায়। কিভাবে বের করা যায়। আচ্ছা, তো ফ্রিকশনের ম্যাগনিটিউড আমরা বের করতে পারি একটা সিম্পল ফর্মুলা থেকে। কেমন? ম্যাগনিটিউড অফ এ কাইনেটিক ফ্রিকশন ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু নর্মাল ফোর্স। তাহলে কি বলবো আমরা? ম্যাগনিটিউড অফ কাইনেটিক ফ্রিকশনের ম্যাগনিটিউড অলওয়েজ কি হয়? প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন ফোর্স বা নর্মাল ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্য টু বডি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা লিখব কাইনেটিক ফ্রিকশন, যেটাকে এফ কে দিয়ে লিখব, ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু নর্মাল ফোর্স বা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স বা নর্মাল রিয়াকশন ফোর্স। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমরা কি বললাম? আমরা বললাম কাইনেটিক ফ্রিকশনের ম্যাগনিটিউড বের করার জন্য আমাদের এই লজ অফ ফ্রিকশনের ফার্স্ট লটাকে মনে রাখতে হবে। কি? যে কোনো কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে কি হবে? কাইনেটিক ফ্রিকশন কি হবে? অলওয়েজ প্রপোর্শনাল টু দ্য নর্মাল ফোর্স। সবসময় কাইনেটিক ফ্রিকশন নর্মাল ফোর্সের সাথে প্রপোর্শনাল হবে বিটুইন দ্য দুটো বডির মাঝখানে। তাহলে দুটো বডির মাঝখানে যে কাইনেটিক ফ্রিকশন তৈরি হলো সেটা সবসময় নর্মাল ফোর্সের সাথে প্রপোর্শনাল হবে। এখন এই প্রপোর্শনাল থেকে আমরা যদি ইকুয়াল করতে চাই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আনতে হয়। এই কনস্ট্যান্টটাকে আমরা বলি মিউ কে। এই মিউ কে কে আমরা কি বলি? এটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। এটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। কোএফিসিয়েন্টের বাংলা হলো ঘর্ষণ গুণাঙ্ক। আর ফ্রিকশন মানে তো ঘর্ষণ, তোমরা জানো। তাহলে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মানে কি? চল ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, চল ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে মিউ কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই যে মিউ কে আমরা দেখলাম, এই মিউ কে কিসের উপরে ডিপেন্ড করে? এই মিউ কে ডিপেন্ড করে নেচার অফ দ্য টু সারফেস ইন কন্ট্যাক্ট। দুটো সারফেসের নেচারের উপরে নির্ভর করে। তাহলে যে দুটো সারফেস কন্ট্যাক্টে আছে তাদের নেচারের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তাদের নেচারের উপরে ডিপেন্ড করে। নেচার অফ দ্য টু সারফেস, দুটো সারফেসের নেচারের উপরে নির্ভর করে যারা কন্ট্যাক্টে আছে। আচ্ছা, আর কি? যদি সারফেসটা স্মুথ হয়, তাহলে তার কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কম হবে। তাহলে তার কাইনেটিক ফ্রিকশন মিউ কে স্মল হবে, তাই না? মিউ কে স্মল হবে। যদি রাফ হয় তাহলে যার স্মুথনেস যত বাড়বে তার কাইনেটিক ফ্রিকশন তত কমবে। আর যদি রাফ হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে মিউ কে বা কাইনেটিক ফ্রিকশন বাড়বে। ঠিক আছে, উইল বি লার্জ। এই গল্প। তাহলে সারফেসের স্মুথনেস বেশি থাকলে কাইনেটিক ফ্রিকশন কম হবে, তার রাফনেস বেশি থাকলে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু লার্জ হবে। ওকে, আর আমরা কি বলতে পারি? এবারে দেখব এই যে মিউ কে বা কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন আর কি কি জিনিসের উপরে তাহলে ডিপেন্ড করে। কার উপরে ডিপেন্ড করে? এই জিনিসটার উপরে, নেচার অফ দ্য টু সারফেস, নেচার অফ দ্য কন্ট্যাক্টিং টু সারফেসের উপরে ডিপেন্ড করে, ডিপেন্ডস অন। আর কিসের উপরে ডিপেন্ড করে না? চলো দেখে নি। ডিপেন্ড করে না কিসের উপরে? বলছে মিউ কে ডাজ নট ডিপেন্ড বা ডিপেন্ড করে না, নট ডিপেন্ডস অন। কিসের উপরে ডিপেন্ড করে না? এক নম্বর হলো যে কত ভেলোসিটিতে মুভ করছো তার উপরে ডিপেন্ড করে না। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন ডাজ নট ডিপেন্ড অন দ্য স্পিড অফ স্লাইডিং বডি। তাহলে স্পিড অফ স্লাইডিং বডির উপরে ডিপেন্ড করে না। স্পিড অফ স্লাইডিং বডি, পিছলে যাওয়া বডিটির স্পিডের উপরে ডিপেন্ড করে না। যত জোরে হোক আর আস্তে হোক, দুটো ক্ষেত্রেই একই গল্প হবে। জোরে স্লিপ করুক বা আস্তে স্লিপ করুক, জোরে যাক বা আস্তে যাক, দুটো ক্ষেত্রেই কিন্তু কাইনেটিক ফ্রিকশন তার উপর ডিপেন্ড করে না। তবে এটার একটা রেঞ্জ আছে, খুব বেশি জোরে আবার গেলে সেটা হবে না। সব ক্ষেত্রেই কিন্তু
ফ্রিকশনের ভ্যালু, কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু যেটা থাকার সেটাই থাকবে, যেটা থাকার এফ কে ইকুয়ালস টু মিউ কে এন, এটাই হবে। যত জোরে যাও আর আস্তে স্লিপ করো একই গল্প হবে, কিন্তু এটার একটা লিমিট আছে, একটা রেঞ্জ আছে। খুব বেশি ভেলোসিটি যদি হয়ে যায় তাহলে কিন্তু এই রুল ব্রেক করবে। তাহলে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ট্রু ফর এ রিলেটিভ স্পিড নট টু লার্জ। সেই স্পিডটা কত? সেই স্পিডটা অলওয়েজ লেস দ্যান 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ডের কম ভেলোসিটির মধ্যে যদি থাকে তাহলে ফ্রিকশান চেঞ্জ হয় না, কাইনেটিক ফ্রিকশান একই থাকে। কিন্তু অনেক জোরে যখন যাবে, হ্যাঁ অনেক জোরে যাবে, এটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা এর কাছাকাছি থাকে, ঠিক আছে। অনেক জোরে যখন যাবে তখন কিন্তু স্পিড চেঞ্জ হলে কাইনেটিক ফ্রিকশান চেঞ্জ হতে পারে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কন্টাক্ট এরিয়ার উপরে ডিপেন্ড করবে না। দ্বিতীয় হলো কন্টাক্ট এরিয়ার উপরে ডিপেন্ড করবে না, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে শুধু কার উপরে? শুধু ডিপেন্ড করে নর্মাল রিয়াকশন ফোর্স এন এর উপরে, তাই না। তাহলে কন্টাক্ট এরিয়া বেশি না কম তার উপরে ডিপেন্ড করছে না। তুমি এই টেবিলে দেখো, যদি একটা বক্সকে এরকম সোজা করে রাখা হয় আর শুইয়ে রাখা হয়, সোজা করে রাখলে কন্টাক্ট এরিয়াটা কম থাকলো, সোজা করে রাখলে কন্টাক্ট এরিয়াটা বাবু কম হলো। তো কম হয়ে কী লাভ হচ্ছে? কম হয়েও নর্মাল রিয়াকশন ফোর্স এন একই আছে। এখানে শুইয়ে রাখা কন্টাক্ট এরিয়া বেড়ে গেছে, তাও নর্মাল রিয়াকশন ফোর্স এন একই আছে। তাই দুই ক্ষেত্রে ফ্রিকশান একই হবে। তাহলে এখানে বোঝা গেল দুটো জিনিসের উপরে ফ্রিকশান ডিপেন্ড করে না। কাইনেটিক ফ্রিকশান যে তার ভেলোসিটি জোরে না আসতে তার উপরে ডিপেন্ড করে না, তবে তার একটা সার্টেন রেঞ্জ আছে। দ্বিতীয় আমরা বললাম কন্টাক্ট এরিয়া বেশি না কম তার উপরে ডিপেন্ড করে না, শুধু ডিপেন্ড করে নর্মাল রিয়াকশন ফোর্সের ওপরে আর নেচার অফ দ্য ম্যাটেরিয়ালস বা সারফেস দুটোর নেচার। তাহলে সারফেস দুটোর নেচারের উপরে আর কিসের উপরে? আর নর্মাল রিয়াকশন ফোর্সের উপরে। বোঝা গেল? এই গেল আমাদের কাইনেটিক ফ্রিকশানের ম্যাগনিটিউডের গল্প। এবার এখান থেকে আমরা একটা নিউমেরিক্যালস করে নেব। আমি বলেছি প্রত্যেকটা কনসেপ্ট পড়াবো, তার সাথে সাথে প্রত্যেকটা কনসেপ্টের সাথে সাথে আমরা একটা একটা করে নিউমেরিক্যালস করব, যাতে কনসেপ্টটাও ক্লিয়ার থাকে। আচ্ছা, কি বলছে? এ হেভি বক্স অফ মাস 20 kg পুলড অন এ হরাইজন্টাল সারফেস। একটা হরাইজন্টাল সারফেসে 20 kg মাসের একটা বডিকে পুল করা হচ্ছে, টানা হচ্ছে এফ ফোর্স অ্যাপ্লাইং এ হরাইজন্টাল ফোর্স এফ। If the coefficient of kinetic friction between the box and the horizontal surface in 0.25, that means mu k এর ভ্যালু তোমার দেয়া রয়েছে 0.25, ওকে। আর দেওয়া রয়েছে তার মাস m equals to 20 kg, ওকে। আচ্ছা বলো তো যে এই যে কোএফিসিয়েন্ট এর কোনো ইউনিট হয় না কেন? এর ইউনিট হয় না বিকজ অফ আমরা দেখতে পাচ্ছি মিউ কে ইকুয়ালস টু এফ বাই এন, এফ কে বাই এন। এই কাইনেটিক ফ্রিকশানও একটা ফোর্স আর নর্মাল ফোর্সও একটা ফোর্স। দুটো ফোর্সের ডিভিশন হওয়ার জন্য এর কোনো ইউনিট হয় না, তাই এটা হয় ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস, ঠিক আছে। চলো, তো এই দুটো আমার দেয়া রয়েছে। ফাইন্ড দ্য ফোর্স অফ ফ্রিকশন এক্সার্টেড বাই দ্য হরাইজন্টাল সারফেস অন দ্য বক্স। হরাইজন্টাল সারফেস বক্সের ওপরে যে ফ্রিকশন দিচ্ছে সেই ফ্রিকশনের ভ্যালু কত হবে? তো ফোর্স অ্যাপ্লাই করেছি এদিকে, তো যাবে কোন দিকে? এদিকে। তা ফ্রিকশন কাজ করবে কোন দিকে? এদিকে। তাহলে এই হরাইজন্টাল সারফেসের জন্য এই ব্লকের উপরে কত ফ্রিকশন কাজ করবে সেটা এফ কে। তার ভ্যালু কত হতে পারে? আমরা পড়েছি একটু আগে, এফ কে ইকুয়ালস টু মিউ কে এন, শুধু এন এর উপরে ডিপেন্ড করে, তাই না। এবারে দেখো আমরা জানি এখান থেকে এন এমজি ওয়েট নিচে কাজ করে, উপরে থাকে এন, তাই না। তাহলে এখানে এমজি ওয়েট নিচে কাজ করছে, উপরে থাকে এন। সো আমরা বলতে পারি এন ইকুয়ালস টু হয় এমজি। তো এম তোমার কত দেওয়া আছে? এম তোমার দেওয়া রয়েছে 20 কেজি। জি এর ভ্যালু কত ইউজ করবে? 10 ইউজ করে দিই না, 10 ইউজ করবে এখানে বলে দেওয়া নেই, সো আমাকে 9.8 ইউজ করতে হবে। চলো 9.8 ইউজ করি, তাহলে কত হয়? এটা দাঁড়ালো
আচ্ছা, এই ভ্যালুটা এখানে আমি পুট করব, মিউ কে এর ভ্যালু 0.25 ইন্টু এমজি এর ভ্যালু এন ইকুয়ালস টু এমজি, তো 20 ইন্টু 9.8। এবার এটাকে 25 রাখো, নিচে 100 দিয়ে ডিভাইড করো, পয়েন্ট তুলে দাও, এখানে রাখো 20, এখানে রাখো 98, নিচে ডিভাইড করো 10। ওকে, তো এটা কেটে থাকে 2, এটা কাটলে থাকে 4, এটা কাটলে থাকে 2, এটা কাটলে থাকে 49। তো অ্যান্সারটা এলো তোমার কত? 49 নিউটন। তো কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কত হবে? তাহলে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু হবে 49 নিউটন। এবং এর ডিরেকশন কোন দিকে? এই ফোর্স, এই কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে অপোজিট টু দ্য পুল। কোন দিকে টানা হচ্ছে, যেদিকে টানবে সেদিকেই সে তো গতিশীল হবে, তার অপোজিটে কাজ করবে ফ্রিকশনাল কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। হয়ে গেল গল্প। তো এইটুকু আমরা কভার করলাম। তাহলে আমরা কত দূর এলাম? আমরা আবার শুরু থেকে দেখে নিই। আমরা প্রথমে ফ্রিকশনের কনসেপ্ট নিলাম, সেখান থেকে তার বেসিক জিনিসটা দেখলাম, সেখান থেকে কোন পেয়ারের উপরে কাজ করবে কাইনেটিক আর স্লাইডিং ফ্রিকশন হয় সেটা দেখলাম। তারপরে আমরা চলে গেলাম এই জায়গাতে একটা নিউমেরিক্যাল সেখান থেকে করলাম, করে আমরা কাইনেটিক ফ্রিকশন গেলাম, কাইনেটিক ফ্রিকশনের ডিরেকশন জানলাম, ম্যাগনিটিউড জানলাম, ম্যাগনিটিউড জানার পরে সেখান থেকে একটা নিউমেরিক্যালস আবার করে নিলাম। এবারে আমরা যাব স্ট্যাটিক ফ্রিকশানে। আমরা বলেছিলাম দু ধরনের ফ্রিকশন হয়, একটা হলো কাইনেটিক ফ্রিকশন, একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন। এখানে আমরা এবারে দেখে নেব স্ট্যাটিক ফ্রিকশন। যখন বডি স্লিপ করছে না অর্থাৎ রেস্টে রয়েছে, ঠিক আছে, একটা বডি আরেকটা বডির কন্ট্যাক্টে এসে স্লিপ না করে রেস্টে থাকছে অর্থাৎ স্থির থাকছে, তখন যে ফ্রিকশন কাজ করবে সেটা হবে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। আর কাইনেটিক ফ্রিকশন মানে ছিল বাংলাতে চল ঘর্ষণ। তো এবারে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ পড়ে নেব। ঠিক আছে, চলো পড়ে নেওয়া যাক স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে আমরা দেখতে পাবো যে এখানে কি করবে, এখানে এমন ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে দুটো বডির ভিতরে, যেখানে যারা ধরো দুটো বডি কন্ট্যাক্টে আছে, দুটো বডি একে অপরের কন্ট্যাক্টে আছে, এখানে ফ্রিকশনাল ফোর্স এমন ভাবে কাজ করবে যে এই দুটো বডি একে অপরের রেসপেক্টে থেকে স্লাইডিং হতে পারছে না, রেস্টে আছে। দুটো বডি একে অপরের রেসপেক্টে স্লাইডিং না পেরে বা গতিশীল না হতে পেরে রেস্টে আছে, তখন এই দুটো বডির কন্ট্যাক্ট এরিয়াতে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে তাকে বলা হবে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। তাহলে ফ্রিকশনাল ফোর্স ক্যান অলসো অ্যাক্ট বিটুইন টু বডি হুইচ আর ইন কন্ট্যাক্ট বাট আর নট স্লাইডিং উইথ রেসপেক্ট টু ইচ আদার। একে অপরের রেসপেক্টে স্লাইডিং করছে না, গতিশীল হচ্ছে না। ঠিক আছে, কেন এগুলোকে আমরা স্লাইডিং মোশন বলি, পিছলে যাওয়া গতি বলি? এগুলো কিন্তু রোলিং মোশন নয়। যদি রোলিং মোশন হতো তাহলে গড়িয়ে গড়িয়ে রোল করতে করতে যেত। স্লাইডিং মোশন মানে সোজা পিছলে চলে যাওয়া, তাই এখানে ফ্রিকশন কাজ করে। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে এগুলো কিন্তু রোলিং নয়, এগুলো স্লাইডিং মোশন। আচ্ছা, আর ঘর্ষণের জন্য এই স্লাইডিং মোশনটা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলো, তাহলে এটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলছি। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝাতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আলমারি আছে, দুজন শ্রমিক এখানে এটাকে ঠেলছে, আর নিচের একটা মেঝের উপরে আলমারিটা রাখা আছে। আলমারিটা এতটাই ভারী যে যখন এই দুজন শ্রমিক বা দুজন এটাকে ঠেলে সরাতে চাইছে, বাট এটা সরছে না। তো সরাতে চেয়ে যখন এই বডিটা সরছে না, দ্যাট মিনস আমরা দেখতে পাবো কি, সরাতে চেয়েও যখন এটা সরছে না, তাহলে আমরা দেখতে পাবো যে এদিকে সে ফোর্স অ্যাপ্লাই করেছে, বাট আমাদের এই আলমারিটা এতটা ভারী ছিল যে তার কোনো মুভমেন্ট হয়নি, অর্থাৎ এটা অ্যাট রেস্টে আছে। অর্থাৎ এটা আমরা দেখতে পাবো অ্যাট রেস্টে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এখানে যে ফ্রিকশন কাজ করবে স্ট্যাটিক ফ্রিকশন। এখন ফ্রিকশন কিভাবে কাজ করবে দেখো, আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করে এটাকে গতিশীল করার চেষ্টা করছি, বাট এতটা ভারী যতই জোরে আমি ফোর্স লাগাই আমার এখানে কোনো রকম মুভমেন্ট দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে এটা যেহেতু মুভমেন্ট কোনো হচ্ছে না, তার মানে এখানে নেট ফোর্সের ভ্যালু 0 হয়েছে, সেই জন্য এর কোনো মুভমেন্ট হচ্ছে না। মুভমেন্ট না হওয়া মানে অ্যাক্সিলারেশন 0, দ্যাট মিনস এখানে অ্যাপ্লাই ফোর্সের নেটটা 0 হয়েছে। কিভাবে হবে? আমি তো এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে 0 কিভাবে হলো? তো আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি, নিশ্চয়ই অপোজিটে এই এফ ফোর্সের ইকুয়াল একটা ফোর্স এদিকে কাজ করেছে, যেটা একে ক্যান্সেল আউট করেছে, তাই এখানে নেট ফোর্স 0 হয়েছে। সেই জন্যই দেখা গেছে যে এটা কোনো রকম মুভমেন্ট করছে না।
এবারে প্রশ্ন হলো এই যে অপোজিট ডিরেকশানে নেট ফোর্সের ইকুয়াল, এই এফ ফোর্সের ইকুয়াল ফোর্সকে সাপ্লাই করলো, সেটাই নিশ্চয়ই এদের কন্ট্যাক্ট এরিয়া, মেঝে এবং আলমারির কন্ট্যাক্ট এরিয়া থেকে যে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে সেই ফ্রিকশনাল ফোর্স সাপ্লাই করবে, অর্থাৎ এটাই হবে স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে বোঝা গেল কি? তাহলে বোঝা গেল এটা যে এই ছবিতে আমি এদিকে অর্থাৎ লেফট সাইডে ফোর্স অ্যাপ্লাই করলাম, তার রাইট সাইডে ফ্রিকশনাল ফোর্স বা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এবং এরা দুজন ইকুয়াল হচ্ছে বলেই এটা মুভ করছে না, সেখানেই আছে। বোঝা গেল? তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমরা কি দেখব? স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যতটা ফোর্স আমি অ্যাপ্লাই করেছি তার সাথে ইকুয়াল হয় স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, সেই জন্য অবজেক্টটা মুভ করতে পারে না, আচ্ছা, এবারে চলে এসো, এবারে আমরা বোঝার চেষ্টা করি যে কতটা স্ট্রং এই ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কতটা স্ট্রং বোঝার চেষ্টা করি। ধরো প্রথমে আমি আস্তে ঠেলছি তো মুভ করলো না, তারপরে আমি আরও জোর লাগাচ্ছি তাও মুভ করছে না, আরও জোর লাগাচ্ছি তাও মুভ করছে না, আরও জোর লাগাচ্ছি তাও মুভ করছে না। দ্যাট মিন্স কী হচ্ছে এখানে? দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অন্য গল্প হচ্ছে। কেমন গল্প? যে যত আমি আস্তে আস্তে জোর লাগাচ্ছি, যত ফোর্সের মান আমি বাড়াচ্ছি, এই এফ ফোর্সের মান যত আমি বাড়াচ্ছি এদিকে, তত তার সাথে সাথে এখানে এই ফ্রিকশনাল ফোর্সটা ইকুয়ালি বেড়ে যাচ্ছে, সেই জন্যই তো মুভ করছে না। কারণ মুভ তখনই করবে না যতক্ষণ অ্যাপ্লাই করা ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল থাকলে তো মুভ করবে না, তাই না? তখন তো নেট ফোর্স জিরো হবে, কারণ একে অপরের অপোজিট ডিরেকশনে। তো যত আমি এখানে জোর বাড়াচ্ছি, যত ফোর্স বাড়াচ্ছি, তার সাথে সাথে ইকুয়ালি এই স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স বেড়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল এই স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স, অর্থাৎ এ তার মান এবং দিক আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে অ্যাপ্লাই করা ফোর্সের সাথে সমান করে। ঠিক আছে? তাহলে এ তার মান আস্তে আস্তে বাড়িয়ে অ্যাপ্লাই হওয়া ফোর্সের সাথে ইকুয়াল করে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ বস্তুটা স্থির আছে। আবার যখন বস্তুটা গতিশীল হয়ে গেল, অর্থাৎ তখন অ্যাপ্লাই করা ফোর্সের মান বেশি হয়ে গেল কার থেকে? স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের থেকে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রিকশনাল ফোর্স যেহেতু স্ট্যাটিক ফ্রিকশন, তাই এফ এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এফ এস কী দাঁড়াচ্ছে? আস্তে আস্তে নিজেকে বাড়াতে বাড়াতে কি হয়, সেটা একটা সময়ে গিয়ে সেটা আমাদের এটা বাড়তে বাড়তে এটা কার সাথে বাড়ে? এফ, অর্থাৎ যত জোর আমি বাড়াবো তার সাথে সাথে ইকুয়ালি বাড়বে। যত জোরে ফোর্স এদিকে অ্যাপ্লাই করছে এই শ্রমিক দুটো আলমারির উপরে, তার সাথে সাথে ইকুয়ালি স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স বেড়ে তার সাথে সমান হচ্ছে, মানে সবসময় নেট ফোর্স জিরো রাখছে, তাই বস্তুটা গতিশীল না হয়ে স্থিরই থাকছে, তাই না? আচ্ছা, তাহলে এটা কি করছে? স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স মেনটেন রিলেটিভ রেস্ট বিটুইন দ্য টু অবজেক্ট, দুটো অবজেক্টের মাঝখানে রিলেটিভ রেস্ট, একে অপরের রেসপেক্টে রেস্ট বা স্থির থাকার কাজটা কে করছে? স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স করছে। ঠিক আছে? যখন অ্যাপ্লাই ফোর্স এক্সিড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এই ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালুকে যখন অ্যাপ্লাই ফোর্স এক্সিড করে, বেড়ে যায় তার থেকে অ্যাপ্লাই ফোর্স, তখন কিন্তু অবজেক্টটা ইন মোশনে চলে যায়, অর্থাৎ সেই অবজেক্টটা এবারে স্লিপিং স্টার্ট করে, তখন সেটা পিছলে যেতে স্টার্ট করে, তাই না? তখন সেটা মুভ করতে স্টার্ট করে। আচ্ছা, তখন কি হয়? তখন ফ্রিকশন ফেল টু ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য বডি। আচ্ছা, এবারে দেখো এই ফ্রিকশনাল ফোর্সের ম্যানটা বেড়েছে কার সাথে সাথে? যত অ্যাপ্লাই ফোর্স বাড়িয়েছি তার সাথে সাথে। তো এটা বাড়তে এই ফ্রিকশনাল ফোর্স তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো এফ ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছালো, এবারে তুমি ফ্রিকশনাল ফোর্স বাড়াও, এবারে তুমি অ্যাপ্লাই ফোর্স বাড়লেও এর থেকে বেশি বাড়বে না, এটা হলো তার ম্যাক্সিমাম ভ্যালু, এর থেকে বেশি আর বাড়বে না। তখন কি হবে? তখন অ্যাপ্লাই ফোর্স গ্রেটার দ্যান হয়ে যাবে এই থেকে, তখন বস্তুটা গতিশীল হতে থাকবে। তো এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পেলাম স্ট্যাটিক ফ্রিকশনের, এটাকে কি নাম দেব? এটাকে নাম দেব আমরা লিমিটিং ফ্রিকশন। আমরা নাম দেব লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ, এটাকে নাম দেব আমরা সীমাস্থ ঘর্ষণ। এই লিমিটিং ফ্রিকশন কি হবে? আগের মতো এই লিমিটিং ফ্রিকশন বা এফ ম্যাক্সিমাম আগের মতো প্রপোর্শনাল টু হবে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এখান থেকে আমরা যে কনস্ট্যান্ট ইউজ করব সেটার মান কত হবে? আগের মতো এটা হবে মিউ এস, কারণ স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু এটা, তাহলে এটা হবে।
অর্থাৎ এই লিমিটিং ফ্রিকশনের ভ্যালু সবসময় হবে কত, এফ ম্যাক্স ইকুয়ালস টু মিউ এস স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু, আর তার সাথে এন, দুটো তলের মাঝখানে দুটো সারফেসের মাঝখানে স্ট্যাটিক ফ্রিকশনের যে ভ্যালু দেওয়া থাকবে তার সাথে নর্মাল রিয়াকশন ফোর্সের মান মাল্টিপ্লাই করলে আমরা এই লিমিটিং ফ্রিকশনের ভ্যালু পেতে পারি। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, আমরা বুঝলাম এম ম্যাক্স হলো ম্যাক্সিমাম পসিবল ফোর্স অফ স্ট্যাটিক ফ্রিকশন অ্যান্ড এন হলো নর্মাল রিয়াকশন ফোর্স বা নর্মাল ফোর্স। আচ্ছা, এই কনস্ট্যান্টটাকে বলা হবে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, তাই তো, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ওটা ছিল কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মিউ কে, এটা হলো মিউ এস কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, এবারে আগের মতোই এর ভ্যালুটা দুটো কন্ট্যাক্ট এরিয়া, দুটো সারফেসের কন্ট্যাক্ট এরিয়ার নেচারের উপর ডিপেন্ড করে, অর্থাৎ নেচারটা রাফ না স্মুথ তার উপরে ডিপেন্ড করে। রাফ হলে মিউ এর ভ্যালু বাড়ে আর স্মুথ হলে মিউ এর ভ্যালু কমে। ওকে, আবার এটা ডিপেন্ড করে কার উপরে, এটা ডিপেন্ড করে তোমার নর্মাল রিয়াকশনের ফোর্সের উপরে ডিপেন্ড করে। তবে এটা কন্ট্যাক্ট এরিয়ার উপরে ডিপেন্ড করে না, কন্ট্যাক্ট এরিয়া বাড়লো না কমলো তার উপরে এই ফ্রিকশনাল ফোর্স বাড়ে কমে না। ঠিক আছে, এটা শুধুমাত্র নর্মাল রিয়াকশন ফোর্স বাড়া কমার সাথে প্রপোর্শনাল টু হয়। ওকে, আগের মতোই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে মিউ এস এন এই ভ্যালুটা তাহলে ম্যাক্সিমাম, এই ভ্যালুটা ম্যাক্সিমাম পসিবল স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, তাই না, যেটা দুটো বডির মধ্যে অ্যাক্ট করছে। এখন আমরা দেখব এই যে ভ্যালুটা এলো এর থেকে কিন্তু নর্মাল যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করি সেটা সবসময় কম থাকে জেনারেলি। ঠিক আছে, বা খুব এক্সট্রিম কন্ডিশনে এর ইকুয়াল হয়। এর ইকুয়াল থাকা মানে তাও রেস্টে আছে, এর থেকে কম থাকলে তাও রেস্টে আছে। এটা হলো ফ্রিকশনাল লিমিটিং ফ্রিকশন বা ম্যাক্সিমাম ভ্যালু। নর্মাল স্ট্যাটিক ফ্রিকশনে থাকলে তখন কি হবে, তখন ফোর্স যত স্ট্যাটিক ফ্রিকশন তত, কিন্তু সেটা লিমিটিং ফ্রিকশনের থেকে কম, তাই না। ধরো আমি ফোর্স অ্যাপ্লাই করেছি 5 নিউটন, তো আমার তখন স্ট্যাটিক ফ্রিকশন এফএস এর মান কত হবে, সেটাও হবে 5 নিউটন, বুঝেছো। কিন্তু লিমিটিং ফ্রিকশন কত হবে, ম্যাক্সিমাম কত হবে, যদি আমার কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন 0.2 থাকে আর আমার নর্মাল রিয়াকশন ফোর্স তার ওয়েট 2 হয়, তার ওয়েট 4 কেজি হয়, তাহলে আমার তার ওয়েট ধরো 10 কেজি, তার ধরো 10 না 2 কেজি ধরলাম, 2 কেজি ইন্টু জি এর ভ্যালু 10, তাহলে 20কে হাফ 10, তখন ভ্যালুটা কত গেল 10 নিউটন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লিমিটিং ফ্রিকশন অর্থাৎ ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু সবসময় কি হয়, এই অ্যাপ্লাই করা ফোর্সের থেকে বেশি হয় বা স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুর থেকে বেশি হয়। এবারে হতে পারে অ্যাপ্লাই করা ফোর্সও 10 নিউটন, তখনও বডিটা রেস্টে আছে। ঠিক আছে, তখনও বডিটা রেস্টে আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ফাইনালাইজ করব কি, ফাইনালাইজ করব এটা যে স্ট্যাটিক ফ্রিকশন কার থেকে ছোট, স্ট্যাটিক ফ্রিকশনের থেকে স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল হতে পারে অথবা তার থেকে বড় হতে পারে এফ ম্যাক্স, তাই না। লিমিটিং ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনের সাথে ইকুয়াল হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশনের থেকে বড় হয়, এবং আমরা জানি যে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু হয় মিউ এস এন। এই হলো গল্প, এই গল্পটা ক্লিয়ার রাখো। তাহলে সবসময় স্ট্যাটিক ফ্রিকশন অ্যাপ্লাই করা ফোর্সের সাথে ইকুয়াল হয়, আর লিমিটিং ফ্রিকশন কি হয়, লিমিটিং ফ্রিকশন এই ফর্মুলা দিয়ে বের করতে হয়। এই দুটো জিনিস মাথায় রাখবে, ঠিক আছে। চলো একটা এক্সাম্পল আমরা করি এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ এ বয় অফ 30 কেজি, একটা বালক আছে, তার মাস কত, তার মাস হলো 30 কেজি। ওকে, সিটিং অন হিজ হর্স, তার ঘোড়াতে বসে আছে, উইপস ইট, ঠিক আছে। সিটিং অন হিজ হর্স উইপস ইট, দ্য হর্স ইজ স্পিড আপ অ্যাট এ অ্যাভারেজ অ্যাক্সিলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঘোড়াটা কত বেগে সামনের দিকে এগোলো, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু 2.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, ইফ দ্য বয় ডাজ নট স্লাইড ব্যাক, হোয়াট ইজ দ্য ফোর্স অফ ফ্রিকশন এক্সার্টেড বাই দ্য হর্স। হর্সের উপরে বসে আছে, হর্স এর উপরে কত ফ্রিকশনাল ফোর্স দেবে, কত ফ্রিকশনাল ফোর্স দেবে সেটা জানতে হবে। কখন,
যখন সে স্লাইড ব্যাক করছে না, মানে এখানে চুপচাপ আছে, স্থির আছে, মানে স্ট্যাটিক ফ্রিকশানে আছে, তখন এই ফ্রিকশানের ভ্যালুটা কত হবে জানতে হবে। তো যেহেতু একে যেখানে বসে আছে সেখানে বসে আছে, না নড়ছে চড়ছে, যেহেতু স্লাইড ব্যাক করছে না, এখানেই বসে আছে, তো প্রথম কন্ডিশনে আমরা কি বলতে পারি যে ফোর্সের জন্য সামনের দিকে এগোচ্ছে সেই ফোর্সের সাথে ইকুয়াল হবে, কারণ স্ট্যাটিক ফ্রিকশানে এটাই হয়। তো কোন ফোর্সের জন্য সামনের দিকে এগোচ্ছে? এম ভরের বালকটি এ অ্যাক্সিলারেশন নিয়ে এগোচ্ছে, তার জন্য ফোর্স কত লাগে? নিউটনসের সেকেন্ড ল বলে, এটা এ দাগের কোশ্চেন, সেকেন্ড ল বলে 30 × 2, তাহলে হলো 60 নিউটন। অর্থাৎ এই 60 নিউটন ফোর্স লাগছে এদিকে, তো তার অপোজিটে কাজ করবে কি? তার অপোজিটে কাজ করবে এখন আমাদের কে? স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে কত? স্ট্যাটিক ফ্রিকশন এফএস হয়ে যাবে 60 নিউটনের ইকুয়াল। তারপরে তো রেস্টে থাকবে, তারপরে তো এখানে চুপচাপ থাকবে, স্লাইড করবে না, তাই না? তাহলে ইফ দ্য বডি ডাজ নট স্লাইড ব্যাক, হোয়াট ইজ দ্য ফোর্স অফ ম্যাক্সিমাম, হোয়াট ইজ দ্য ফোর্স অফ ফ্রিকশনাল এক্সার্টেড বাই দ্য হর্স অন দ্য বয়? সেটা হলো 60 নিউটন। ওকে, সেটা হলো 60 নিউটন। আচ্ছা, সেকেন্ড পার্টটা কি বলছে? সেকেন্ড পার্ট বলছে ইফ দ্য বয় স্লাইড ব্যাক ডিউরিং দ্য অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের সময় যদি স্লাইড ব্যাক করে যায়, পিছলে যায়, তার মানে মুভ করলো, স্ট্যাটিক ফ্রিকশনে আর নেই, হোয়াট ক্যান বি সেড অ্যাবাউট দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য হর্স অ্যান্ড দ্য বয়? তখন হর্স আর বয়ের যেখানে বসে আছে, যেখানে কন্টাক্ট এরিয়া, সেখানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস এর ভ্যালু কেমন হবে তুমি বলতে পারো। এখন যেহেতু এ স্লাইড ব্যাক করলো অর্থাৎ মুভ করলো, তাহলে দেখা গেছে যে 60 নিউটন ফোর্সটা জিতে গেছে যে কোনোভাবে, অর্থাৎ 60 নিউটন ফোর্সটা এখন বেশি হয়ে গেছে, এদিকে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা আর এর সমান নেই, যে কোনোভাবে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কমে গেছে। ঠিক আছে, সেই জন্যই তো হয়েছে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু যে কোনোভাবে যদি কমে যায়, দ্যাট মিন্স আমি কি বলতে পারবো? দ্যাট মিন্স আমি বলতে পারবো যে আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু যেটা হয় মিউ এস এন, এন ইকুয়ালস টু কত হবে? দেখো এখানে বসে আছে, এদিকে নর্মাল রিয়াকশন ফোর্স, নিচে ওয়েট, আর এদিকে কাজ করছে ধরো ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, একটা জিনিস তোমাকে বলি, ফ্রিকশনাল ফোর্স কেন এদিকে কাজ করে এদিকে কাজ করে না? বিকজ অফ, দেখো যখন এদিকে অ্যাক্সিলারেট হয় তার এখানে লাগে সিউডো ফোর্স। সিউডো ফোর্সের মান কত? সিউডো ফোর্সের মান এম এ, সেটা কত হয়? 60 নিউটন। ওই জন্য ফ্রিকশনাল ফোর্স এদিকে কাজ করে, ঠিক আছে, কারণ বালকটির উপরে কত লেগেছে সেটা, ওই জন্য ফ্রিকশনাল ফোর্স এদিকে কাজ করে সিউডো ফোর্সের জন্য, কারণ এ যখন এদিকে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, অপোজিট দিকে সরে আসার প্রবণতা তৈরি হয়। আচ্ছা, তো তাহলে এন ইকুয়ালস টু হবে এমজি, তো আমি এখানে বসাবো কি? এমজি। মিউ এস এর ভ্যালু আমরা জানি না, এমজির ভ্যালু আমি জানি, 30 × জি এর ভ্যালু 10 ইউজ করতে বলেছে, তাহলে দাঁড়ালো 300 মিউ এস। এই 300 মিউ এস বাই এফ এস কী হবে? এফ এস কম হবে কার থেকে? 60 নিউটনের থেকে কম হবে, তাই না? তারপরে তো 60 নিউটন বেড়ে গেল, তাই সে স্লাইড ব্যাক করলো, তাহলে আমি বলতে পারি এটা 60 নিউটনের থেকে কম হবে। আর এফ এস এর মান কত? আমরা পেয়েছি 300 মিউ এস, 300 মিউ এস লেস দ্যান 20, তো মিউ এস এর ভ্যালু কত হবে? মিউ এস এর ভ্যালু হবে 60/300, তো 0 0 কাটে, 5 6 6 5 30, 1 5 মানে 0.2, তাহলে আসলো কত? মিউ এস হবে লেস দ্যান 0.2, 0.2 এর কম, তাহলে মিউ এস কত হবে? মিউ এস হবে লেস দ্যান 0.2, তাহলে এর স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কত হতে পারে? আমরা বলবো 0.2 এর থেকে কম হবে। এভাবে অ্যান্সারটা দিতে হবে, এভাবেই অ্যান্সারটা দিতে হবে। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি, যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা কি হয়? স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু নর্মালি আমরা যে কাইনেটিক ফ্রিকশন পড়েছিলাম, কাইনেটিক ফ্রিকশনের থেকে একটু হলেও কি হবে? বেশি হয়, তাই না? একটু হলেও ইন জেনারেলি কি হয়? ইন জেনারেলি মিউ এস ইজ স্লাইডলি গ্রেটার দ্যান মিউ কে, এই লাইনটা লিখে নাও। ইন জেনারেল মিউ এস ইজ
স্লাইটলি গ্রেটার দেন মিউ কে, তাহলে মিউ এস একটু বড় কার থেকে, মিউ কে থেকে। এটা একটু জেনে রাখো, ঠিক আছে। কাইনেটিক ফ্রিকশানে আসলে জিনিসটা ডিপ করে, সেটা আমরা একটু পরেই গ্রাফ দেখব, একটু পরেই তার গ্রাফ দেখব, যে যখন আমি এদিকে ফোর্স বাড়াচ্ছি তখন ফ্রিকশান, হ্যাঁ, এদিকে ধরো আমরা দেখলাম এদিকে হলো অ্যাপ্লাই ফোর্স, এদিকে ফ্রিকশান। তো ফোর্স যত বাড়াচ্ছে ফ্রিকশান ইকুয়ালি বাড়ছে যখন তুমি কিসে আছো, স্ট্যাটিক ফ্রিকশানে। ওকে, তো বাড়তে বাড়তে ফ্রিকশানের ভ্যালুটা এইখানে গিয়ে পৌঁছালো, এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু। এটাকে কি বলবো, এটাকে বলবো এফ ম্যাক্সিমাম। আর এই পজিশানগুলোতে, পুরো এই পজিশানগুলোতে আছে তুমি কোথায়, স্ট্যাটিক ফ্রিকশানে। এখানে গিয়ে এফ ম্যাক্সিমাম বা লিমিটিং ফ্রিকশান হয়ে গেল। তারপরে তোমার ভ্যালুটা একটু ডিপ করবে, কারণ এবারে তোমার ফ্রিকশানের ভ্যালুটা কমে গেল কার থেকে, অ্যাপ্লাই করা ফোর্সের থেকে। তাই অ্যাপ্লাই করা ফোর্স জিতে গেল, তখন তুমি ইন মোশানে চলে গেলে, গতিশীল অবস্থায় চলে গেলে, তখন কাইনেটিক ফ্রিকশান কাজ করছে। কাইনেটিক ফ্রিকশান আবার অ্যাপ্লাই করা ফোর্সের সাথে ইকুয়ালি কাজ করছে, ওই জন্য এখানে একটা ডিপ এসে এভাবে গ্রাফটা হয়, ঠিক আছে। এখান থেকে আবার চললো কি, এখান থেকে চললো কাইনেটিক ফ্রিকশান এফ কে, বোঝা গেল? এই হলো গল্প। তো এই তো তোমাদের যা গ্রাফ আছে, এই তাহলে গ্রাফটা কত হবে, ফ্রিকশনাল ফোর্সের সাথে অ্যাপ্লাই ফোর্সের, ফ্রিকশনাল ফোর্সের সাথে অ্যাপ্লাই ফোর্সের গ্রাফটা এরকম হবে। তো এটা আমরা এরপরে আরও ডিটেলসে জিনিসটা, না এই জিনিসটা বলার দরকার, এখানেই বলে দিলাম, এইটুকুই বলে দিলাম মোটামুটি, এটার অত ডিটেলস জানার দরকার পড়ে না। এই হলো ব্যাপার, যখন আমি অ্যাপ্লাই ফোর্স বাড়ছে তার সাথে সাথে ইকুয়ালি বাড়ছে কি, স্ট্যাটিক ফ্রিকশন, এবং সেটা বাড়তে বাড়তে ম্যাক্সিমামে চলে গেল, অর্থাৎ এটা লিমিটিং ফ্রিকশন। তারপরে এই লিমিটিং ফ্রিকশনটা একটু কমে কী হবে, কমে সে গতিশীল অবস্থায় চলে গেল, তখন অ্যাপ্লাই করা ফোর্সের মান বেড়ে গেল, তখন সে কাইনেটিক ফ্রিকশনে চলে গেল। ওই জন্য কাইনেটিক ফ্রিকশনের থেকে স্ট্যাটিক ফ্রিকশনের মান একটু বড় হয়, বোঝা গেল? এই হলো গ্রাফের গল্প, অ্যাপ্লাই ফোর্সের সাথে ফ্রিকশনাল ফোর্সের গ্রাফ, ঠিক আছে। তো এই গেল আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের গল্প। এবারে আমরা ঢুকে যাব কোথায়, এবারে আমরা ঢুকে যাব যে ফাইন্ডিং দ্য ডিরেকশন অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের ডিরেকশন বের করা, ঠিক আছে। ফাইন্ডিং দ্য ডিরেকশন অফ স্ট্যাটিক ফ্রিকশন, এবং তারপরে যাব আমরা কোথায়, স্ট্যাটিক ফ্রিকশনের ডিরেকশন বের করার সাথে সাথে আমরা যাব লজ অফ ফ্রিকশন। তারপরে আমরা পড়বো আন্ডারস্ট্যান্ডিং দ্য ফ্রিকশন অ্যাট অ্যাটমিক লেভেল, কেন ফ্রিকশন তৈরি হয়। তারপরে কিছু ল্যাবরেটরি মেথড টু মেজার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে, সেটা পড়বো। দুটো মেথড এখানে পড়তে হবে। তারপরে রোলিং ফ্রিকশানে যাব। রোলিং ফ্রিকশানে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা কোশ্চেন করব আর একটা কোশ্চেন করব, ঠিক আছে। তিনটে কোশ্চেন আমরা করব, তিনটে কোশ্চেন করে আমরা ক্লাসটাকে শেষ করব, ঠিক আছে। এভাবেই আমরা এটা কমপ্লিট করব। তাহলে এখন চলে আসলাম আমরা কি, ফাইন্ডিং দ্য ডিরেকশন অফ স্ট্যাটিক ফ্রিকশন, ফাইন্ডিং দ্য ডিরেকশন অফ স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা চলো, তো এই যে টপিকগুলো এবারে আছে আমাদের, ফাইন্ডিং দ্য ডিরেকশন অফ স্ট্যাটিক ফ্রিকশন, এখান থেকে শুরু করে আর আছে মেনলি হালকা কিছু বিষয়, লজ অফ ফ্রিকশন, এবং এখান থেকে কয়েকটা প্রবলেম, ঠিক আছে। তো এই পার্টগুলো তাহলে আমরা আর এখানে করাচ্ছি না, এবারে আমরা পার্ট 2 নিয়ে যাব। তো এই যে চ্যাপ্টারটা আমরা ধরছি, এটা পার্ট 1-এর ভিডিও আজকে হলো। আজকের ভিডিওটা লং করব না, আমরা এইটুকুই রাখবো। এটা পার্ট 1 গেল, এরপরে পার্ট 2 আসবে, তারপরে পার্ট 3 আসবে। তো এই সেকশনটা আমরা 3টে পার্টে কমপ্লিট করব, 3টে পার্টে, ঠিক আছে। এটা গেল পার্ট 1। পার্ট 1-এ আমরা ফ্রিকশানের বেসিক থিওরি কভার করলাম, তারপরে ফ্রিকশানের প্রবলেম আর একটুখানি থিওরি বাকি আছে, সেইটুকু পার্ট 2-তে থাকবে। পার্ট 3-তে পুরো সার্কুলার মোশনটা থাকবে, ঠিক আছে। এভাবেই আমরা এই জিনিসটা এগোবো। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবে, যে যে জিনিস কভার করা হলো এখান থেকে শুরু করে এইগুলো তোমরা একটুখানি কনসেপ্টগুলো নিয়ে রাখো, ঠিক আছে। এগুলো তোমার পরের ক্লাসে অনেক হেল্প হবে, ওকে। তো ক্লাস তাহলে এই পর্যন্তই থাকলো, এর পরের দিন দেখা হচ্ছে। তোমরা পরের সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। তো এসওই বাংলার সাথে থাকো, এবং আরও লাইভ ক্লাসগুলো আসছে, যেমন আমার লাইভ ক্লাস আসে
প্রত্যেক সোমবার রাত 9:30, প্রত্যেক সোমবার রাত 9:30 তোমরা লাইভ ক্লাস পাবে। সেখানে টপিক ধরে ধরে আমরা এমসিকিউ কভার করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো তাহলে পরের দিন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।